কেয়ার্স ফান্ডে বরাদ্দ ৩,১০০ কোটি টাকা। আত্মনির্ভর ভারত যোজনার রূপরেখা নিয়ে আজ আবার সাংবাদিক বৈঠকে বসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজকে স্বাগত জানালো বণিক মহল ও শিল্প সংস্থা। আগামী ৩০শে জুন পর্যন্ত বাতিল ট্রেনের সব টিকিট, অনলাইনে ফেরত মিলবে টাকা। বন্দে ভারত কর্মসূচির প্রথম পর্যায়ের ৮ম দিনে আজ আরও ৫০০ জন দেশে ফিরলেন। দ্বিতীয় পর্যায় শুরু ১৬ই মে। দেশে করোনা সংক্রমণে সুস্থতার হার ৩৩% বেশি। বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা ৪৪ লক্ষের বেশি। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ সম্পর্কে আজ বিকেলে আবার সাংবাদিক সম্মেলন করবেন। গতকাল লকডাউন পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে গতি আনতে বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি। করোনা ভাইরাসের কারণে দেশের অর্থ ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লকডাউনের পরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ১,৭০,০০০ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন, তাতে দেশের গরিব, বৃদ্ধ, মহিলা, দিব্যাঙ্গ, শ্রমিক সকলেই উপকৃত হয়েছেন। গতকাল তিনি অনু, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এমএসএমইর জন্য ৬টি পদক্ষেপের কথা জানান। এমএসএমইকে ৩ লক্ষ কোটি টাকা ও ল্যাটারাল ফ্রি ঋণ দেওয়া হবে এবং তা ৪ বছরের জন্য। এর জন্য কোনো গ্যারান্টির দরকার নেই। এর থেকে ৪৫ লক্ষ ছোট শিল্প ইউনিট উপকৃত হবে। প্রথম ১ বছরে কিছুই দিতে হবে না। এর জন্য ২৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এবং ১০০ কোটি টাকা পর্যন্ত টার্ন ওভার এমন উদ্যোগের সুবিধা হবে। সংকটে নিমজ্জিত এমএসএমইর জন্য ২০,০০০ কোটি টাকা তহবিলের ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য ২ লক্ষ এমএসএমই ইউনিট সুবিধা পাবে। এনপিএ ভুক্ত এমএসএমইরও সুবিধা হবে। এমএসএমইর জন্য ১০,০০০ 15 different measures, 6 of which pertain to the micro, small and medium enterprises. 2 relate to the Employees Provident Fund. 2 relate to the NBFCs, Housing Finance Corporations and the MFIs, microfinance institutions. 1 relates to DISCOMs, 1 relates to contractors, 1 relates to real estate, and 3 are tax measures that we have taken. 25 crore outstanding for those MSME units for whom 25 crore is the outstanding loan, or 100 crores whose turnover will benefit from this. $500 কোটি টাকার সাহায্য পাওয়া যাবে। ঠিক আছে, চলো চলো। The statutory PF contribution for those who are not covered in the earlier one is being reduced from 12% to 10%. So for the next 3 months, employers need to pay only 10% and not 12% so that they will have some more money in their hands. অর্থমন্ত্রী আরও বলেছেন, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি বা এনবিএফসির জন্য ৩০,০০০ কোটি টাকা স্পেশাল সিকিউরিটি স্কিম আনা হয়েছে। 45,000 crore liquidity infusion through a partial credit guarantee scheme for the NBFCs in particular. This is an existing scheme, but we are expanding its scope. কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ১৪ লক্ষ করদাতাকে রিফান্ড দেওয়া হবে। বর্তমান টিডিএস এবং টিসিএস এর হার ২৫% কমানো হচ্ছে। নতুন হার আজ থেকেই কার্যকর হচ্ছে। 2021-এর 31শে মার্চ পর্যন্ত এটি চালু থাকবে। 2019-20 অর্থ বছরের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ 30শে নভেম্বর এবং ট্যাক্স অডিটের তারিখ 31শে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। कोई अतिरिक्त पेमेंट ना किए बिना, एडिशनल अमाउंट दिए बिना
इसको 31 दिसंबर 2020 तक एक्सटेंड कर दिया गया है ताकि आप 2020 31 दिसंबर तक पेमेंट कर सकते हैं। उसमें आपको कोई अतिरिक्त पेमेंट नहीं करनी पड़ेगी। অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই পদক্ষেপে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে, উদ্যোগপতিরা প্রতিযোগিতামুখী হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তার মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনগুলিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য সামগ্রী বিক্রি হবে। বেশ কয়েকটি টুইট বার্তায় তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত আগামী 1 জুন থেকে কার্যকর হবে। প্রায় 10 লক্ষ সিএপিএফ এর পরিবারের 50 লক্ষ সদস্য এই সমস্ত পণ্য সামগ্রী কিনবেন বলেও তাঁর আশা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, প্রকাশ জাভড়েকর এবং নরেন্দ্র সিং তোমর আর্থিক প্যাকেজকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের আত্মনির্ভর ভারত গড়ার জন্য এই পদক্ষেপ কার্যকর হবে। And which is very important that they will get all concessions from the banks and the government which are already giving to the MSMEs. So this is really giving a very very good boost to our all small scale industries. मैं बहुत स्वागत करता हूं और यही निर्णय देश को आगे ले जाएंगे। और जैसे भारत की कल्पना एक नए विजन के साथ आत्मनिर्भर भारत की कल्पना मोदी जी ने की है, वो साकार होगी। मुझे लगता है कि यह पूरा जो पैकेज है देश में कायाकल्प करने वाला होगा, कमजोर वर्ग को आर्थिक बल देने वाला होगा, हमारे इंफ्रास्ट्रक्चर को बल देने वाला होगा और देश की आर्थिक गतिविधियों को मजबूत करने वाला होगा, रोजगार के अवसर सृजित करने वाला होगा। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছেন, কেন্দ্রের এই ঘোষণায় দেশের অর্থনীতিতে গতি আসবে। इस सेक्टर में काम करने वाले जो कर्मी हैं उनकी ईपीएफ की समस्या के समाधान करने के लिए भी जो महत्वपूर्ण कदम उठाए गए हैं ये अभिनंदनीय है। मैं इसका स्वागत करता हूं। आज जो एमएसएमई सेक्टर के लिए राहत की घोषणा की गई है, माननीय वित्त मंत्री महोदया द्वारा आत्मनिर्भर भारत के निर्माण का रोड मैप है। अरब पैकेज का जो ऐलान है, इसका अगर किसी एक राज्य को सबसे ज्यादा लाभ मिलेगा तो वो बिहार को मिलेगा, ताकि 15,000 से कम पाने वाले कर्मचारी हो या एमएसएमई हो, उनकी बहुत बड़ी संख्या बिहार के अंदर। इसलिए मैं आदरणीय प्रधानमंत्री जी को इन घोषणाओं के लिए अपनी ओर से और सरकार की ओर से धन्यवाद देना चाहूंगा। সরকারি আর্থিক প্যাকেজকে স্বাগত জানিয়েছেন শিল্পপতি এবং ব্যবসায়ীরা। অ্যাসোচেম এবং ফিকির মতো বিভিন্ন বাণিজ্যিক সংস্থা কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে গতি আনতে সহায়ক ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেছেন। Finance Minister really unveiled a very impactful package under the first tranche of the Atmanirbhar Bharat Abhiyan. We particularly welcome the relief package that has been provided to the MSMEs through a range of targeted measures, including provision of collateral-free loan, fund of funds and payment of delayed dues to the MSMEs within 45 days. आज के जो अनाउंसमेंट्स किए वित्त मंत्री ने, एक तो एसएमई की डेफिनेशन चेंज कर दी है और दूसरा इन्वेस्टमेंट और टर्नओवर का कॉम्बिनेशन रखा हुआ है। एमएसएमईज के एक्सपेंशन के लिए काफी पैसे नहीं था, अब जो फंड ऑफ फंड्स जो आज अनाउंस किए उनके एक्सपेंशन के लिए भी एक तरीके से एक स्पेशल लिक्विडिटी विंडो रखी है। আত্মনির্ভর ভারত যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের রূপরেখার কথা গতকাল প্রথম দিনে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজ্যের বণিক মহল। কলকাতা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান শিল্পপতি ঋষভ কোঠারি বলেন, কেন্দ্রের এই আর্থিক প্যাকেজে বর্তমানে দুঃসময়ে ক্ষুদ্র ও কুটির শিল্প ঘুরে দাঁড়াতে পারবে। সিআইআই এর পক্ষে বিশিষ্ট শিল্পপতি বৈভব সানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতায় এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে শিল্পমহল। মধ্যম আর ছোট ইন্ডাস্ট্রিজ এর জন্য যে উনি অ্যানাউন্সমেন্টস করেছেন, দে আর ইন দ্য রাইট ডিরেকশন
আজকে এই ভাইরাস আর এই যে সিনারিও হয়েছে এই ভাইরাস নিয়ে, তার জন্য এই যে সেগমেন্ট আছে আমাদের ইকোনমি, সেটা সব থেকে খারাপভাবে এফেক্ট হয়েছে। আর উনি যে স্টেপস নিয়েছেন, সব থেকে আগে তো ইভেন দ্য ডেফিনেশন অফ এমএসএমই, যেটা অনেক দিন থেকে একটা রেগুলেটরি ক্ল্যারিটি ছিল না, যেটা আজকে অ্যানাউন্স হলো, ওটা অনেক সুবিধে করবে, একটা ক্ল্যারিটি থাকবে। প্লাস বাকি যে উনি অ্যানাউন্সমেন্টস করলেন, যেমন কি কোল্যাটারাল ফ্রি লোন দেওয়া হবে এমএসএমইকে, না হলে কি 45 দিনে পেমেন্ট যেটা আউটস্ট্যান্ডিং থাকছে ওসব ক্লিয়ার করা হবে। They are all welcome steps আর আমি খুশি আছি। The Indian government will be paying the PF contribution of the employees for the next 6 months. Earlier it was for 3 months, now it's for 6 months. That means lakhs of companies and crores of workers across India will be getting that PF contribution of 24%, employer and employee share both, by the government. This is a huge step. Similarly, lots of steps have been taken to ease the liquidity, whether it's easing the way the banks gives loans or deducting the TDS and TCS. This will help a lot of generate a lot of liquidity for the MSME sector. উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, আত্মনির্ভর ভারত কর্মসূচিতে কেন্দ্রের এই আর্থিক প্যাকেজ বিশেষভাবে ইতিবাচক ভূমিকা নেবে। এক টুইট বার্তায় তিনি বলেন, এই প্যাকেজের সুফল সমাজের সব স্তরের মানুষ পাবেন। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, কেন্দ্রের এই আর্থিক প্যাকেজে উপকৃত হবে অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি। তিনি জানিয়েছেন, কেন্দ্রের এই প্যাকেজের সুফল সমাজের সর্বস্তরের মানুষ পাবেন, গতি আসবে অর্থনীতিতেও। From the banks and the government, which are already giving to the MSMEs. So this is really giving a very, very good boost to our all small scale industries. And the demand was waiting from last many days. Now it is clear. কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন, আত্মনির্ভর ভারত কর্মসূচি দেশের উন্নয়নে নতুন দিশা তৈরি করবে। কেন্দ্রের এই আর্থিক প্যাকেজে উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে ছোটখাটো শিল্প সংস্থাগুলিও। ग्रामीण अर्थव्यवस्था जो है वो हमारी अर्थव्यवस्था की रीढ़ है। बस उस अर्थव्यवस्था को हमेशा प्राथमिकता देते रहने की आवश्यकता है। आपने अनुभव किया होगा कि लॉकडाउन के इस दौर में देश की सारी व्यवस्थाएं थम गई थी, लेकिन कृषि की व्यवस्था और गांव की एक ऐसी व्यवस्था थी जिसने अपना काम निरंतर करते रहा। और मुझे कहते हुए प्रसन्नता है कि किसान का 270 लाख मीट्रिक टन गेहूं खरीदा गया है और 50 लाख से अधिक टन धान खरीदा गया है। 7.5 लाख मीट्रिक टन हमारा दलहन और तिलहन की खरीद हो गई है। तो गांव की व्यवस्था लॉकडाउन के अवसर पर भी संचालित रही। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় প্যাকেজে অসংগঠিত ক্ষেত্রের জন্য কিছু নেই। করোনা মোকাবিলায় কোনো বরাদ্দ নেই, রাজ্যগুলিকে কিছুই দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের আর্থিক প্যাকেজের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব, মানে বিগ জিরো। 10 লক্ষ কোটি টাকা অলরেডি অমিত মিত্র আপনাদের বলেছেন, ফাইন্যান্স মিনিস্টার, যে 9 লক্ষ কোটি 9 লক্ষ 40 কোটি টাকার যেটা, সেটা আগেই হয়ে গেছিল এবং সেগুলোর কোনো ভবিষ্যৎ নাই। কবে হবে, কি হবে না হবে কেউ জানে না। আর অমিত দা যেটা 2% অ্যাবাউট 2% জিডিপি বলেছেন, সেটা তো আমি একটু ডিফার করছি। অমিত দা 10,000 কোটি টাকা ধনজনটা ধরে বলেছিলেন, যেটা আগেই দেওয়া হয়ে গেছে। ওই 10,000 কোটি টাকাটা বাদ দিন, তাহলে জিডিপি 0.0000 কিচ্ছু দেয়নি স্টেটগুলোকে। স্টেটগুলো চালাবে কোত্থেকে? মানি ট্রান্সফার নাথিং। রিসেশন শুরু হয়ে গেছে। ডিম্যান্ড না থাকলে বাজারটা হবে কোত্থেকে? টাকাটা আসবে কোত্থেকে? শুধু লিকুইডেশন রিজার্ভ ব্যাংকের যে আগেকার, ও তো কত এনপিএ যাদের আছে তাদের তো সব মুকুবো করে দেওয়া হয়েছে। সেটার সাথে 20 লক্ষ কোটি টাকা কোথা থেকে সম্পর্ক আসবে?
এটার সাথে এটা কোনো সম্পর্কই নেই। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮,০০৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৯,২১৯। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬,২34। মৃত্যু বেড়ে হল ২,৫৪৯। আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশে সুস্থতার হার বেড়ে ৩৩.৩৩% হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে দেশে এ পর্যন্ত ১৯ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। ICMR এর স্বাস্থ্য গবেষণা সংক্রান্ত দফতরের সচিব এবং মহানির্দেশক অধ্যাপক ডক্টর বলরাম ভার্গব জানিয়েছেন হুয়ের নির্দেশিকা মেনে এই ব্যবস্থা এদেশেও চালু করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতীয় প্রতিনিধি ডক্টর বেকেরাম বলেছেন ভারতে এই চিকিৎসার ক্ষেত্রে হু সর্বতোভাবে সহায়তা করবে। লকডাউনের মধ্যে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আগামী ৩০শে জুন পর্যন্ত আগে থেকে কেটে রাখা সমস্ত টিকিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া আজ এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। বাতিল হওয়া টিকিটের পুরো টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে রেল মন্ত্রক। এই টাকা মিলবে অনলাইনে, তবে চালু থাকবে স্পেশাল ও শ্রমিক স্পেশাল ট্রেন। আগামী ২২শে মে থেকে এই বিশেষ ট্রেনগুলিতে ওয়েটিং লিস্টও তৈরি করা হবে। সংরক্ষণের সময়সীমা ৭ দিন রাখা হয়েছে, তবে ওই ট্রেনগুলিতে থাকছে না RAC। এদিকে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ এলাকায় ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। IRCTC জানিয়েছে এবার থেকে বুকিং টিকিটের সমস্ত নথি রাখা হবে তাদের ওয়েবসাইটে। কোভিড-19 সংক্রমিতদের চিহ্নিত করতে এই ব্যবস্থা সহায়ক হবে। টিকিট কাটার সময় যাত্রীদের ঠিকানার যাবতীয় তথ্য লেখা বাধ্যতামূলক বলেও জানিয়েছে IRCTC। বন্দে ভারত অভিযানের প্রথম পর্যায়ে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই অভিযানের আজ ৮ম দিন। ব্রিটেন ছাড়াও উপসাগরীয় অঞ্চল থেকে ৫৫০ জন ভারতীয়কে নিয়ে ৩টি বিশেষ বিমান দেশে পৌঁছেছে। ব্রিটেন থেকে ফেরত ভারতীয়দের একাংশ আজ আহমেদাবাদে পৌঁছে ভারত সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। দেশে ফেরা ১৪৯ জন বিমানে করে ভুবনেশ্বরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এদের মধ্যে প্রায় ১০০ জন বিভিন্ন বিভাগের কর্মী। এছাড়াও রয়েছেন বয়স্ক মানুষ, গর্ভবতী এবং পর্যটক। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে ভারতীয়দের নিয়ে ২টি বিমান দিল্লি ও চেন্নাইতে পৌঁছেছে। আরও ১৫৮ জন ভারতীয় চেন্নাই ফেরার জন্য ঢাকায় অপেক্ষা করছেন। দ্বিতীয় পর্যায়ের বন্দে ভারত মিশন অভিযান শুরু হচ্ছে ১৬ই মে থেকে, চলবে ২২শে মে পর্যন্ত। এই পর্যায়ে ১৪৯টি বিমানে ৩১টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হবে। দ্বিতীয় পর্যায়ে আমেরিকা থেকে ১৩, সংযুক্ত আরব আমিরশাহী থেকে ১১, কানাডা থেকে ১০, সৌদি আরব এবং ব্রিটেন থেকে ৯, মালয়েশিয়া ও ওমান থেকে ৮, কাজাখস্তান ও অস্ট্রেলিয়া থেকে ৭, ইউক্রেন, কাতার, ইন্দোনেশিয়া, রাশিয়া থেকে ৬টি করে, ফিলিপিন্স থেকে ৫, ফ্রান্স, সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, কিরগিজস্তান থেকে ৪টি করে, কুয়েত এবং জাপান থেকে ৩টি, জার্মানি, তাজিকিস্তান, বাহরিন থেকে ২টি করে, আর্মেনিয়া থেকে ২টি, থাইল্যান্ড, ইটালি, নেপাল, ব্রাসেলস, নাইজেরিয়া এবং বাংলাদেশ থেকে ১টি করে মোট ১৪৯টি বিমানে ভারতীয়দের দেশে ফেরানো হবে। এই বিমানগুলি মূলত ৩১টি দেশ থেকে গুজরাট, কর্ণাটক, দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা, ছত্তিশগড়, কেরালা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, বিহার, মুম্বাই এবং জম্মু কাশ্মীরের মধ্যে চলাচল করবে। দিল্লি থেকে প্রায় ১,০০০ যাত্রীকে নিয়ে বিশেষ ট্রেন আজ হাওড়ায় পৌঁছেছে। দুপুর 12:30 নাগাদ এই বিশেষ ট্রেন হাওড়ায় পৌঁছয়। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর বাসে করে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হয়। দিল্লি থেকে ফিরে আসে যাত্রীদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তৃতীয় পর্যায়ের লকডাউনে ধীরে ধীরে খুলছে দোকানপাট, তবে রেড জোনগুলিতে নজরদারি জোরদার রয়েছে। লকডাউন মেনে চলার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সচেতন ব্যক্তিরা লকডাউন মানলেও বাজার হাট বা মদের দোকানগুলিতে সামাজিক দূরত্ব সঠিকভাবে মানা হচ্ছে না বলে বারবার অভিযোগ উঠেছে। কলকাতার অধিকাংশ রাস্তাঘাট সুনসান থাকলেও গতকাল থেকে বিভিন্ন রুটে সরকারি বাস চালু হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, শহরতলির 13টি রুটে 1 ঘন্টা অন্তর যাতায়াত করছে এই বাস। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধে পর্যন্ত মিলবে এই পরিষেবা। অধিকাংশ রুটে বাসের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি।
প্রতিটি গাড়িতে 20 জনের বেশি যাত্রী নেওয়া হবে না। এই নির্দেশিকা জারি করা হয়েছে, তাই বাসের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় কোথাও কোথাও বাস কর্মীদের সঙ্গে যাত্রীদের বচসাও দেখা গেল। দীর্ঘ 2 মাস লকডাউনের পর কলকাতা এবং শহরতলির বিভিন্ন রুটে শুরু হয়েছে সরকারি বাস পরিষেবা। তবে যাত্রীদের অনেকেরই মত, বাস যা চলছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে এই বাস পরিষেবা চালুর পাশাপাশি দোকান বাজারও খুলেছে এবং ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে কলকাতা শহর। এই মুহূর্তে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতায়াত করা যায় তার উপর লক্ষ্য রাখা প্রয়োজন বাস চালক থেকে যাত্রীদেরও। ক্যামেরা অশোক শর্মা, পিনাক রায়ের সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা। লকডাউনের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, তবে কোথাও কোথাও স্থানীয় মানুষের অসুবিধা দূর করতে এগিয়ে এসেছেন বিভিন্ন সংগঠন এবং প্রশাসন। করোনা সংক্রমণ রুখতে সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও চলছে 3য় পর্যায়ের লকডাউন। পূর্ব বর্ধমান জেলাকে ইতোমধ্যেই অরেঞ্জ জোনের তালিকায় রাখা হয়েছে। লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষজন। কাজ বন্ধ, রুটি রুজিও বন্ধ। দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করা তাদের কাছে এখন দুরূহ হয়ে উঠেছে। সরকারের পাশাপাশি এইসব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। নিরন্ন মানুষদের কাছে তারা খাদ্য সামগ্রী, ঔষধ ছাড়াও রান্না করা খাবারও পৌঁছে দিচ্ছেন। জেলার মেমারির পাল্লা রোড এলাকায় স্থানীয় কয়েকজন যুবকের উদ্যোগে গড়ে ওঠা এরকমই একটি সংস্থা প্রতিদিন গড়ে প্রায় 200 প্রান্তিক মানুষের হাতে হয় খাদ্য সামগ্রী নয়তো রান্না করা খাবার তুলে দিচ্ছে। लॉकडाउन से बहुत दिक्कत है, खाना पीने में असुविधा हो रहा है, जो मिल रहा है जो ही बहुत ही मिल रहा है। हेल्प आप लोग ही आके कर रहे हैं। मास्क मिला है, एक दिन खावा भी मिला है, खाना पीना भी, आलू भी मिला है, চাউল সবজি একদিন মিলা হয়, আলু ভি মিলা হয়। যখন থেকে গাড়ি বন্ধ তখন থেকে আমরা এখানে আসি, উঠতে গেছি, এমনকি খাবার এখানে দিচ্ছে, মাছ, মাংস, ডিম সমস্ত খেতে পাচ্ছি। আমরা এখানে লাইন এসে স্টেশনে আমরা পড়ে আছি। কোথায় যাবো এখন? গাড়ি ঘর তো সব বন্ধ, যাবো কোথায়? খাওয়া দাওয়া এখানে সব আমরা পাচ্ছি। আমরা সব খেটে খাওয়া মানুষ, কাজকর্মের অসুবিধে, খাওয়া দাওয়ার অসুবিধে, চাল ডাল এসব বাজারঘাট সবই অসুবিধা হয় আমাদের। খুব কষ্টের মধ্যে আমরা আছি এখন। এসে আমাদের চাল ডাল দিয়ে গিয়ে আমাদের খুব উপকার করেছে। আবার আসছে দিতে চাল ডাল মাস্ক সবই দিয়ে যাচ্ছে। মোটামুটি যাবতীয় যেটা সামগ্রিক রোজকার জিনিস খাবার দাবার সবই দিচ্ছে, প্রায় দেয়। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু প্রথম দিকে জেলায় মাস্ক ও স্যানিটাইজার অপ্রতুল ছিল। সেই সমস্যা দূর করতে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংস্থাটি। নিজেরাই মাস্ক এবং স্যানিটাইজার তৈরি করে বিলি করে। পাশাপাশি জেলার বেশ কয়েকটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্যানিটাইজার তৈরির প্রশিক্ষণও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এর পাশাপাশি রক্ত সংগ্রহেও অভিনব উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সংক্রমণের আশঙ্কায় বড় মাপের রক্তদান শিবির বন্ধ রয়েছে। এই অবস্থায় রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করার ব্যবস্থা নিয়েছে এই সংস্থা। নেট ঘেঁটে কীভাবে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায় এটা নিয়ে আমরা ঘরোয়া উপায় খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে হঠাৎই যখন বানিয়ে ফেলি, বানানোর পরে প্রচার মাধ্যমে সেটা প্রকাশও পায়। প্রকাশ পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসনের নজরে ব্যাপারটা আসে। ওনারা আমাদেরকে ডেকে পাঠানোর পরে ওনারা প্রস্তাব দেন যে আমরা কি এটা বানাতে পারি লার্জ স্কেলে, যদি তোমরা দায়িত্ব নাও আমরা তাহলে হেল্প করবো। আমাদের প্রশাসনকে তোমাদেরকে হেল্প করতে হবে, কারণ এখন স্যানিটাইজার বাজারে অমিল। এখনো পর্যন্ত প্রায় 12,000 লিটার আমরা প্রশাসনের যে তরফ থেকে আমরা বানিয়েছি হ্যান্ড স্যানিটাইজার, যেখানে প্রায় 78 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করেছেন এখানে। আমরা শুধুমাত্র এখানে যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়েছি তা নয়, অন্যান্য ব্লক যেগুলো রয়েছে গলসি, মন্তেশ্বর, জামালপুর, এই সমস্ত ব্লকগুলোর যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়েছি এখানে, এবং তারাও নিজেদের ব্লকের চাহিদা মেটানোর জন্য প্রত্যেকটা ব্লকে কিন্তু এই স্যানিটাইজার তারা বানাচ্ছেন।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 44,30,806 জন, 2,98,201 জন প্রাণ হারিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন 16,62,329। সংক্রমণের নিরিখে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আক্রান্ত 14,30,348, মৃত্যু হয়েছে 85,197 জনের। ব্রিটেনে আক্রান্ত হয়েছেন 2,29,705 জন, মৃত্যু 33,196। ইটালিতে আক্রান্তের সংখ্যা 2,22,104, মৃত্যু হয়েছে 31,106 জনের। স্পেনে আক্রান্ত 2,71,095, মৃত 27,104। ফ্রান্সে 1,78,060 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 27,074 জনের। কোভিড-19 কবে নিয়ন্ত্রণে আসবে তা অনিশ্চিত, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের পক্ষে ডক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, এই ভাইরাস হয়তো কোনো দিনই ছেড়ে যাবে না। এই সংক্রমণের সংখ্যা আগামী দিনে কমে যাবে বলেও তিনি আশাবাদী। And this virus may never go away. There is no formal system of de-escalating this other than for WHO to change its national, global and regional risk assessments. We do have one great hope. If we do find a highly effective vaccine that we can distribute to everyone who needs it in the world, we may have a shot at eliminating this virus. করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নিয়মিত কিছু বিধি পালন করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সাধারণ অথচ ছোটখাটো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এক ঝলকে দেখে নেওয়া যাক। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে প্রাথমিক কিছু করণীয় কর্তব্য সম্পর্কে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ভিড় জমায়েত জটলা এড়িয়ে চলুন। যদি আপনার কাশি বা জ্বর থাকে তাহলে অন্যদের কাছাকাছি যাবেন না। হাত না ধুয়ে চোখ, নাক, মুখ ছোবেন না। যত্রতত্র থুতু ফেলবেন না। সাবান এবং জল অথবা অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করুন। হাঁচি এবং কাশির সময় রুমাল অথবা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। টিস্যু ব্যবহার করার পরেই তা সঙ্গে সঙ্গে মুখ ঢাকা আবর্জনা পাত্রে ফেলে দিন। জ্বর, শ্বাসকষ্ট এবং সর্দি কাশি হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের কাছে যাওয়ার সময় মাস্ক অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখবেন। করোনা ভাইরাস সম্পর্কে জানতে টোল ফ্রি নাম্বার 1075 ফোন করতে হবে। যে কোনো রকম সাহায্যের জন্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের আজ জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ও হিন্দি সিনেমা পরিচালনার ক্ষেত্রে বিশিষ্ট এই চলচ্চিত্র পরিচালকের অবদান অনস্বীকার্য। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সমসাময়িক ছিলেন তিনি। বিভিন্ন সময় সেরা স্বীকৃতিও পেয়েছেন মৃণাল সেন। 18 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। 2008 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। 2005 সালে অর্ডার অফ ফ্রেন্ডশিপ পান তিনি। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য একই বছর তিনি পান দাদা সাহেব ফালকে সম্মান। তার পরিচালিত চলচ্চিত্র রাতভর, নীল আকাশের নিচে চলচ্চিত্র তাকে বিশেষ স্বীকৃতি দিয়েছে। এছাড়া পুনশ্চ, মহাপৃথিবীর মতো বিখ্যাত চলচ্চিত্র দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। সবশেষে আসছি আবহাওয়ার খবরে। আংশিক মেঘলা আকাশ, বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন এক নজরে দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ 32 ডিগ্রি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 31 ডিগ্রি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 37 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 37 ডিগ্রি, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 37 ডিগ্রি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 34 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। পিএম কেয়ার্স ফান্ডে বরাদ্দ ৩,১০০ কোটি টাকা। আত্মনির্ভর ভারত যোজনার রূপরেখা নিয়ে আজ আবার সাংবাদিক বৈঠকে বসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজকে স্বাগত জানালো বণিক মহল ও শিল্প সংস্থা। আগামী ৩০শে জুন পর্যন্ত বাতিল ট্রেনের সব টিকিট, অনলাইনে ফেরত মিলবে টাকা। বন্দে ভারত কর্মসূচির প্রথম পর্যায়ের ৮ম দিনে আজ আরও ৫০০ জন দেশে ফিরলেন। দ্বিতীয় পর্যায় শুরু ১৬ই মে। দেশে করোনা সংক্রমণের সুস্থতার হার ৩৩% বেশি। বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা ৪৪ লক্ষের বেশি। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। এরপর বেলা ৩টে সংবাদ এক নজরে। আরও খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। এখন সবকটি খবর দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল ডিডি বাংলা নিউজে সরাসরি। সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, নিজের ও নিজের পরিবারের সুস্থতার কথা খেয়াল রেখে বাড়িতে থাকুন, বাইরে বেরোবেন না। প্রয়োজনে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নমস্কার।